ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে বিআরটিসি। কোষাগারে জমা হয় না আয়ের টাকা। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। লোকবল সংকট ও যানজটকে অজুহাত কর্তৃপক্ষের। ফাঁস হওয়া প্রশ্নপত্রেই চলছে এসএসসি পরীক্ষা। সততাও মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বীকার শিক্ষা বোর্ডের। কিছু সংখ্যক শিক্ষক জড়িত বললেন শিক্ষামন্ত্রী। গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্টের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের। 2-3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। রাজশাহীতে আম বাগানে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। এবং আজ ভালোবাসার দিন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভালোবাসা প্রকাশের ভঙ্গি। প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে এখন অনেকেই বেছে নেন রিকশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় একমাত্র পরিবহন সংস্থা বিআরটিসি। অভিযোগ রয়েছে আয়ের টাকা কোষাগারে জমা না দিয়ে পকেটে ভরছেন এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। ফলে কয়েক মাস ধরেই বেতনও পাচ্ছেন না বিভিন্ন ডিপোর কর্মচারীরা। কর্তৃপক্ষ বলছে সংকটের কারণ জনবলের অভাব এবং রাজধানী যানজট। সমস্যা সমাধানে আগামী 2 বছরের জন্য সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। কাগজে কলমে প্রায় 1500 গাড়ি থাকলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সচল গাড়ির সংখ্যা প্রায় 1000। এই গাড়িগুলোর আয়ের টাকা থেকে দেয়া হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন। অভিযোগ রয়েছে গাড়ি ভাড়া থেকে যে টাকা আয় হয় তার বড় একটি অংশ জমা হয় না বিআরটিসির ফান্ডে। নিজস্ব চালক থাকলেও নেই প্রয়োজনীয় কন্ট্রাক্টর। ফলে অধিকাংশ গাড়িতে নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ দেয় চালকরা। দুজনের যোগ সাজসে কম ট্রিপ এবং কম যাত্রী দেখিয়ে ভাড়া থেকে আয় করা টাকা নিজেদের পকেটে পুরে নেওয়া হয়। তবে টাকা আত্মসাৎ বিষয়ে পরস্পরকে দোষারোপ চালক ও ডিপো ম্যানেজারদের। 3 মাসের বেতন বাকি পড়ছে। 3 টিপেরটা 2 টিপ দেখা না এটা আমাদের ইয়ে নেই। অন্য ডিপোতে আছে কিনা তা আমি বলতে পারি না। এটা বাই হেড অফিসের ব্যাপার, এটা আমাদের কোনো দোষ না। অফিসাররা কি করে না করে আমরা জানি না। কালেক্টর যারা তারা কিন্তু বাইরের লোক, তাদের কাছ থেকে এতটা স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। এমনও দেখা যায় যে ড্রাইভার তাদের কাছে ভাড়া কাটার দায়িত্ব দিয়ে তো সেই স্ট্রাইকে বসা, ওরা ভাড়া কেটে রাস্তা থেকে নেমে চলে গেছে ড্রাইভারটারই বাইরে। এর আগে একাধিকবার বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। 21 ডিপোর সব ম্যানেজারকে একযোগে বদলিও করা হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। আয়ের টাকার সঠিক হিসেব না পাওয়ার কারণ হিসেবে নিজেদের লোকবল সংকট এবং রাজধানীর যানজটকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ঢাকা শহরের অবস্থানটা ওদেরকে সুযোগটা করে দেয়। যেমন ঢাকা শহরে যানজট হয়, প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না। কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর যে আছে যানজটের জন্য 2টা ট্রিপ হয়েছে, 1টা ট্রিপ হয়নি। এখন আমাদের যে ডিপো ম্যানেজাররা আছে তারা যদি অনিয়মও করে, আমি তাকে এক ডিপো থেকে আরেক ডিপোতে পাঠাতে পারবো, কিন্তু নতুন লোক, আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আগে মাসে বিআরটিসির বেতন বাবদ খরচ 3 কোটি 20 লাখ টাকা হলেও নতুন পে স্কেল কার্যকর করার পর বর্তমানে বেতন বাবদ দিতে হয় প্রায় 7 কোটি টাকা। ক্রমাগত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হলেও আপাতত 1 বছরের জন্য 21 কোটি টাকা চেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে বিআরটিসির সব ধরনের দুর্নীতির কেন্দ্রে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা এ ধরনের 21টি ডিপো। অভিযোগ প্রমাণিত হলে এক ডিপোর ম্যানেজারকে বদলি করে পাঠানো হয় অন্য ডিপোতে। আর নতুন কর্মস্থলে তিনি নতুন করে শুরু করেন দুর্নীতি। ফলে স্থায়ী কোনো সমাধান না আসায় অর্ধ শতাব্দীরও পুরনো রাষ্ট্রীয় সংস্থাটি লাভের মুখ দেখছে না কিছুতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়েই চলছে পরীক্ষা, এমন অভিযোগ পাওয়া গেছে চলমান এসএসসি পরীক্ষায়। আর এর সত্যতাও মিলছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি স্বীকার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর ফলে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন না হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। আর প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর হতে সরকারকে পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ। চলমান মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিনা এ বিষয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ঝামেলায় পড়ার আশঙ্কায় ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে চেয়ে একটি স্ট্যাটাস দেয়া হলে সেখানে প্রমাণসহ অবাক করার মতো বেশ কিছু তথ্য তুলে ধরেন অনেকে। ফেসবুক ব্যবহারকারী বেশ কয়েকজন প্রশ্নপত্র ফাঁসের তথ্য তুলে ধরেন তাদের কমেন্টে। একজন অভিযোগ করেন, চলমান পরীক্ষায় এমন কোনো বিষয় নেই যার প্রশ্ন আগেভাগে পাওয়া যায়নি, এমনকি স্কুলের শিক্ষকরাও সেসব প্রশ্নের সমাধানও দিয়েছেন। আরেকজন জানান, হলে যাওয়ার আগেই প্রতিটি বিষয়ের 4 সেট প্রশ্নপত্রই অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে। আর এসব হয়েছে পরীক্ষার আগের দিন রাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষার ফলাফলে কে যোগ্য আর কে অযোগ্য তার সঠিক বিচার হচ্ছে না বলে অভিযোগ করলেন অনেক অভিভাবক। প্রতিদিনই শুনতেছি যে রাত 12টার পরে এটা ফাঁস হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে মেধাবী বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। মানসিকভাবে তারা একটু ডিপ্রেস হয়ে যায় যে আমরা সারা বছর পড়াশোনা করলাম, কিন্তু যারা করছে না তারা কম্পিটিশনে আমাদের চেয়ে যদি আগায় যায়। গেল কয়েক বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে এবং এর সত্যতাও মিলছে, যদিও তা বরাবরই অস্বীকার করে আসছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর বোর্ডগুলো। এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি পরীক্ষার প্রথম 5টি বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং কয়েকটি পরীক্ষায় তা হুবহু মিলেও যায়। তাহলে স্বাভাবিকভাবেই বোর্ডের প্রতি প্রশ্ন আসতে পারে, কেন নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে তারা। যে কোনো সেটে, যে পরীক্ষা না হোক সেই সেটে, কিন্তু তাদের কাছে একটি প্রশ্নের তো কোনো অংশই যাওয়ার কথা না, সেখানে একটি সেট ধরে চলে যাওয়া, তো এটা খুবই টেনশনের ব্যাপার। আমরা খুব এ ব্যাপারে উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় একটা বড় ধরনের লিকেজ আছে, এই লিকেজটা খুঁজে বের করতেই হবে। প্রতি বছর পাবলিক পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠার ব্যর্থতার দায় কর্তা ব্যক্তিরা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। ইচ্ছা করলে এটা পারা যায়। যারা চেয়ারম্যান হিসেবে যাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একটু সিরিয়াস হন এই ব্যাপারে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমার মনে প্রথম দফাতেই আপনার যেটা প্রথম জিনিসটাই করা উচিত ছিল সেটা হচ্ছে আপনার শিক্ষামন্ত্রী পদত্যাগ করা। সব মহলে ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকায় এমন ঘটনা বারবার ঘটছে, আর তাই এর সমাধান আসছে না বলে মনে করছেন তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কিছু শিক্ষক জড়িত বলে স্বীকার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এ ধরনের অসৎ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবে খুঁজে বের করা হবে। গতরাতে সময় সংবাদকে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে প্রমাণ মিলবে সেই পরীক্ষাগুলো বাতিল করা হবে। শিক্ষকের যদি প্রশ্ন ফাঁস করে দেন, আমি সবার কথা বলছি না, কিছু শিক্ষক তো নিশ্চয়ই জড়িত আছে, এই প্রশ্ন তাদের হাতে চলে গেছে, এই প্রশ্ন আর কারো আমাদের হাতে নাই, 2 ঘন্টা আগেই শেষ দিয়ে দিছি। তাহলে আমাদের জন্য মারাত্মক একটা পরিস্থিতি। আমরা ডেসপারেটলি কতগুলো পদক্ষেপ নিচ্ছি, যেগুলোর মাধ্যমে আমরা খুঁজে বের করবো যে কোথায় কোথায় এগুলো হয়েছে এবং সত্যি সত্যি হয়েছে কিনা, এবং হইলে পরে কি পরিমাণ তার ক্ষতিগ্রস্ত হয়েছে বা তা এফেক্ট করছে, সেটা দেখে আমরা বাস্তব ব্যবস্থা নিব। পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, আগে যদি আমরা পেয়ে যাই, তাহলে পরীক্ষা বন্ধ করে দিব। যদি পরীক্ষা নেওয়া হয়ে যায়, তারপর প্রমাণ হয় যে না আগেই বের হয়ে গেছে, তাতে কিছু ছাত্র ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিছু লাভবান হয়েছেন, পরীক্ষা বাতিল করে দিব। এদিকে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 6 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিশ্বব্যাপী গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনে কাজ শুরু করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। এরই মধ্যে এ রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন তারা। বিজ্ঞানীরা আশা করছেন আগামী 2-3 বছরের মধ্যে গমে ব্লাস্টের সংক্রমণ রোধের পাশাপাশি উদ্ভাবন করা যাবে নতুন জাত। শুভ খানের রিপোর্ট। 1985 সালে প্রথম ব্রাজিলে গম ক্ষেতে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। এর 3 দশক পর গেল বছর বাংলাদেশে ছত্রাকজনিত এ রোগ দেখা দেয়। সাধারণত কম শীতে বৃষ্টিপাত হলে গমের শীষ আসার পর প্রথমে পাতায় এবং পরে শীষে ব্লাস্টের জীবাণু আক্রমণ করে। এতে গমের পাতা ঝলসে যায়, শুকিয়ে সাদা হয়ে আসে শীষ। ব্লাস্টের আক্রমণে গেল বছর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 8 জেলায় 15,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয়। এবছর ওই 8 জেলায় গমের উৎপাদন কমেছে 80 থেকে 90%। এবছর বৃষ্টিপাত না হলেও এরই মধ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ 4 জেলায় আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত
এসছে। আমার একা নাই, মাঠকে মাঠ সব শেষ। দুইবার মার খাচ্ছে, দুইবার দেখা যাচ্ছে আমরা ঋণ টিন হয়ে যে ভাবে আমরা আবাদ সাবাদ করছি তাহলে আমাদের আর কিছু নেই, একদম নিঃস্ব। কৃষি বিজ্ঞানীরা বলছেন ব্লাস্ট রোগের জীবাণু এতটাই মারাত্মক যে শস্য পুড়িয়ে কিংবা কেটে ফেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। তাই গবেষণার মাধ্যমে ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে বলে জানালেন তারা। গমের জীবন রহস্যের মধ্যে কিছু জিন রয়েছে যারা এই জীবাণুটা যাতে গমের ভিতরে অনুপ্রবেশ করতে পারে সেই ব্যাপারে কোলাবোরেট করে, তাদেরকে এস জিন নামে চিহ্নিত করা হয়েছে। এই এস জিনগুলোকে আমরা যদি গম থেকে সরাইয়ে দিতে পারি তাহলে এই জীবাণু যেহেতু আমার পরিবেশে আছে, সে গমের উপরে যদি পরেও বাতাসে আসে গমকে সে শনাক্ত করতে পারবে না। জেনোম এডিটিং এর মাধ্যমে ৩-৪ বছরের ভিতরে আমি মনে করি যে একটি জাত উপহার দেওয়া সম্ভব। শঙ্কার ব্যাপার হলো গমের পর ব্লাস্টের সংক্রমণ ঘটেছে ভুট্টার পাতায়। অন্যান্য ফসলে যেন ব্লাস্টের সংক্রমণ না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নীলফামারীর সৈয়দপুরে খুঁড়ে খুঁড়ে চলছে কয়েকশো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠান। ঋণ সুবিধা পেলে খুচরা যন্ত্রাংশ প্রস্তুত সম্ভব বলছেন নেতারা। যুগে যুগে বদলেছে ভালোবাসার প্রকাশভঙ্গি। সময়ের সঙ্গে আধুনিক নগর সভ্যতায় এই পরিবর্তনের গতি বেড়েছে ক্রমশ। ঢাকা শহর আর রোমান্টিকতা একসঙ্গে চিন্তা করতে গেলে চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠবে তাতে থাকবে না রিকশা, তা হওয়ার নয়। দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতায় বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ বাহনটি। সাহিত্যেও এ প্রসঙ্গ টেনেছেন আধুনিক কবি লেখকরা। ড্রাগনের রোমান্টিকতা নিয়ে আমার একটি প্রতিবেদন। তুমি যে আমার কবিতা, জনপ্রিয় এমন জুটির পোস্টার আগে দেখা যেত রিকশার পেছনে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার। কারণ কি শুধুই প্রচারণা? প্রেম পর্যায়ে নগরের নরনারী বরাবরই নিজেকে খুঁজে পেয়েছেন এ বাহনটিতে। যতনে আমার নামটি হয়তো বিশেষ করে কখনো ভাবা হয়নি, কিন্তু প্রিয়জনকে নিয়ে একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাতে নিজের অজান্তেই এ বাহনটিকে বেছে নেন অনেকে। হোক না কোলাহলপূর্ণ রাস্তা বা সরু গলি, এর মাঝেই নিজেদের টুকরো টুকরো অনুভূতির বিনিময়। প্রকৃতির মাঝে মনের ভাবটা সবচেয়ে বেশি এক্সপ্রেস করা যায়, এই জন্যই মানুষ রিক্সাটাকে সবসময় প্রায়োরিটি দিয়ে আসছে। অনেক না বলা প্রেম, না বলা অনুভূতি রিক্সা থেকে শুরু হয়ে রিক্সাতে শেষ হয়ে যায়, কখনো বলা হয় না। পশ্চিমী পরিবর্তন আনতে গিয়ে আমরা আসলে প্রেমের মূল ধারাটা বা প্রেমের হচ্ছে সততা, প্রেমের দিক থেকে প্রেমের যে ব্যাপারটা হচ্ছে এটা নষ্ট করলে তো আসলে আমাদের অস্তিত্ব বিলীন হবে। ছোট গল্পের মতো নানান তিক্ত আর মধুর ঘটনা দাগ কাটে তাদের মনেও। দুজনের পাশাপাশি কথা বলে শুনতে ভালো লাগে, যারা রাগারাগি করে ওটা ভালো লাগে না। 8-10টা প্রেমের গল্পের মতোই হিরক আর ফারজানার সংসার। ভালোবেসেছেন একে অন্যকে, সেই অনুভূতি সারা জীবনের জন্য এক করেছে দুজনকে। নিজের বাসার বাইরে প্রেমিক প্রেমিকা হিসেবে ঘোরার জন্য বা লিজার টাইম পাস করার জন্য দুজনের কথা শেয়ার করতে, অনুভূতি শেয়ার করতে সব থেকে ভালো ওয়ে হচ্ছে রিক্সা। রাত্রি 11:30টায় হুট করে ও বললো যে চলো একটু রিক্সায় ঘুরে আসি, তো বের হয়ে আমরা রাতের বেলা ঘুরতে চলে গেলাম। জানালেন হাজার অমিলের মাঝে ভালো লাগাকে পুঁজি করে এগিয়ে যায় সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক। আমি সময় কাটাতে চাই অবশ্যই সরাসরি দেখা সাক্ষাৎ করে, মানে একজনের পাশে আরেকজন থেকে। আমার মনে হয় প্রতিদিনই ভালোবাসা বাড়ছে। ব্যস্ত জীবনে মানবিক শ্রদ্ধা আর বিশ্বাসের উপরই টিকে থাকে যে কোনো সম্পর্ক, এমনটি বললেন এ প্রেমিক যুগল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় দেশের 20টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদনের উপরও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সব ওষুধ কোম্পানি যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নীতিমালা মেনে চলে, সেজন্য তদারকি বাড়াতে হবে ওষুধ প্রশাসনকে।
বাজারে মানহীন ওষুধ কোম্পানির সংখ্যা কত এমন প্রশ্নের উত্তর খুঁজতে 2014 সালে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠন করা হয়েছিল 5 সদস্যের তদন্ত কমিটি। যে কমিটি 34টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিল, কিন্তু আইনি জটিলতায় তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া থমকে যায়। সবশেষ গত বছর উচ্চ আদালতের নির্দেশে এক্সিম ফার্মাসিউটিক্যাল সহ 20টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ আসে আদালত থেকে। বন্ধ করা হয় আদ্দিন সহ 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন। এই আদেশের ওপর উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সোমবার 34টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের চূড়ান্ত রায় আসে হাইকোর্ট থেকে। আইনজীবীরা বলছেন, এ রায় অন্যান্য ওষুধ কোম্পানিগুলোর জন্য সতর্কবার্তা। আদালতের নির্দেশনার পরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক যে লাইসেন্সগুলো বাতিল করা হয়ে গেছে সেই ব্যাপারে আদালত কোনো নির্দেশনা দেননি। যেহেতু লাইসেন্স বাতিল হয়ে গেছে, ওই বাতিল আদেশটা বহাল থাকবে, তারা আর কোনোভাবে ওষুধ উৎপাদন করতে পারবে না। আদালত তার রায়ে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস জিএমপি নীতিমালা মেনে ওষুধ উৎপাদনে কোম্পানিগুলোর উপর তদারকি বাড়াতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। যদিও এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দুটি ওষুধ কোম্পানি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অথরিটিকে সেকশন 50 মে এই জিএমপি লাইসেন্সের নীতিমালাটা কড়াকড়িভাবে আরোপের জন্য বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট আমাদের এই লাইসেন্স ক্যান্সেলগুলি বহাল রেখেছে, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। যদিও 34টি কোম্পানির মধ্যে 11টি কোম্পানির লাইসেন্স এরই মধ্যে বাতিল করেছে সরকার। আইনজীবীরা বলছেন, বাকি 23টি কোম্পানি জিএমপি শর্ত মানতে পারলে পুনরায় বাজারে আসার সুযোগ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বরিশালে ব্যাংকের অর্থ জালিয়াতির মামলায় এক যুবলীগ নেতা সহ 3 জনকে গ্রেফতার করেছে দুদক। গতকাল সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নগরীর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান বাদী হয়ে গত 29 ডিসেম্বর কোতোয়ালি থানায় 4 জনকে আসামি করে একটি জালিয়াতির মামলা করেন। পরে সন্ধ্যায় মামলার আসামি মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন শিকদার ও তার স্ত্রীকে নগরীর ব্রাউন কম্পাউন্ড থেকে গ্রেফতার করে দুদক। আর সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনকে চৌমাথা থেকে গ্রেফতার করা হয়। এই মামলাটি দুদকের শিডিউলভুক্ত হওয়াতে দুদক এটি তদন্ত করছে এবং তদন্তকালে দুদকের চাহিদার প্রেক্ষিতে পুলিশ দুদককে সহায়তা করেছে এবং এই আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে আসা ত্রাণবাহী জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। কক্সবাজারে জাহাজটি ভিড়ানো সম্ভব না হওয়ায় পরে এটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। কক্সবাজার জেলা প্রশাসন জানায়, রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজটি গতকাল দুপুরে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে পৌঁছায়। জাহাজটি বিকেলে কুতুবদিয়া চ্যানেলে নোঙর করার কথা থাকলেও ত্রাণ খালাসের সমস্যা সৃষ্টি হওয়ায় তা চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। পররাষ্ট্র সচিব ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতিতে চট্টগ্রাম বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস করা হবে। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে চট্টগ্রামে 4র্থ দিনের মতো ধর্মঘট পালন করছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরের বহির্নোঙরের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। বহির্নোঙরে 26টি মাদার ভেসেল প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারণে পণ্য খালাস করা যাচ্ছে না। এছাড়া বন্দর সংলগ্ন 16টি ঘাটে হাজার হাজার টন পণ্য নিয়ে 1.5 শতাধিক লাইটার জাহাজ অবস্থান করছে। রোববার সকাল থেকে জাহাজ মালিক ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে দাবি মানা না পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে লাইটার শ্রমিক ইউনিয়ন। গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও সেই বেতন কার্যকর না হওয়ায় গত শনিবার লাগাতার ধর্মঘট শুরু করেছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি সংগঠনের কার্যালয়ে অন্তঃকোন্দলের জের ধরে সংঘর্ষে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এপিএস কামরুজ্জামান সহ 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় কালভার্ট রোড এলাকায় একটি বাসায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন মোশাররফ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে জানা গেছে কার্যালয়টির সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর।
তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে সেখানে যাই। ওখান থেকে আমরা কিছু তথ্য পেয়েছি, হসপিটালের এখানে যারা যে আহত ভিকটিমের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। এই দুই তথ্য আমরা মিলিয়ে দেখছি, গোলাগুলির ঘটনাটার সত্যতা পাওয়া গেছে। কারা এর সাথে সম্পৃক্ত আমরা জাস্ট একটু ডিপলি তদন্ত শেষে আপনাদের জানাতে পারবো। সময় সংবাদে আরো থাকছে, মৌলভীবাজারে হাইল হাওরের পাইক্কা বিলে বসেছে পরিযায়ী পাখির মেলা। নিরাপদ বিচরণে সজাগ প্রশাসন, দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। অমর একুশে গ্রন্থমেলায় এবার এখন পর্যন্ত নতুন প্রকাশিত বইয়ের শীর্ষে রয়েছে কবিতা। তবে পাঠকের চাহিদা মূলত গল্প উপন্যাসী। প্রকাশকরা বলছেন পাঠক আকৃষ্ট করতে বাড়াতে হবে লেখার মান, আর কবিরা বলছেন লেখার গুণগত মান বাড়াতে তারা চান পৃষ্ঠপোষকতা। মৌসুমী ময়ের রিপোর্ট। বাসন্তী রঙের শাড়ি, হাতের চুড়ি আর মাথার ফুল জানান দিচ্ছে উৎসবের। আর এই উৎসব বসন্ত বরণকে ঘিরেই। প্রকৃতির এই স্পন্দনে সাড়া দেয় সব বয়সী মানুষ। আর এই আনন্দোৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে অমর একুশে গ্রন্থমেলা। প্রকৃতির সব রূপ, রস, গন্ধ এবং বৈচিত্র্য স্থান পেয়েছে কবিতায়। মানুষ কত বিচিত্র, জীবন কত সুন্দর, আর সুখ দুঃখ সহ অনুভূতির গাঢ় রং উপলব্ধি করা যায় কবিতায়। বসন্তকে কেন্দ্র করে একসাথে বইমেলাটাও দেখা হয়, বসন্তটাও দেখা হয়। চেষ্টা করি সবসময় এসব বিশেষ দিনে যেন বইমেলা আসতে পারে, পরিবারকে সবাই নিয়ে। তবে তরুণ প্রজন্ম হাজারো প্রযুক্তির ভিড়ে কবিতা থেকে কত দূরে তা নিয়ে আক্ষেপ রয়েছে কবিতা প্রেমীদের। ওরা কিন্তু আমাদের মতো করে কবিতাকে ভালোবাসতে শিখছে না, পড়েও না। শিশু কিশোরদের জন্য মননের যে জগৎটা, এগুলো যদি ছন্দের মাধ্যমে হয় বা কবিতা ছড়ার মাধ্যমে হয়, তারা বেশি জিনিসটা গ্রহণ করতে পারে। কবিরা বলছেন গল্প উপন্যাসের মতো কবিতার বইয়ের প্রাচুর্য থাকলেও পাঠকদের চাহিদা নিয়ে রয়েছে প্রশ্ন। কবিতার দুই একটি চরণ পড়তে গিয়ে পাঠক দেখেন যে সেই কবিতার রহস্য আর উন্মোচন করতে পারছেন না। এই দুর্বোধতার জন্য পাঠক কবিতা থেকে সরে যাচ্ছে। যেন তেন প্রকারে প্রচুর কবিতার বই বেরোচ্ছে, সংখ্যায় বেশি হলেই সেটার মান খুব ভালো হচ্ছে এইভাবে বলা যাচ্ছে না। প্রকাশকরা বলছেন খ্যাতিমান কবিদের বইয়ের চাহিদা থাকলেও নতুন কবিরা থাকছেন উপেক্ষিত। খ্যাতিমান কবি আছেন, তাদের কবিতার বইয়ের চাহিদা সবসময় পরিলক্ষিত হয়, আর নতুন লেখকদের বইয়ের ওই যে মানে পরিচিত মহলেই চাহিদাটা থাকে। আসলে কবিতার পাঠক অনেক কম, কেন জানি কবিতা থেকে মুখ ফিরেছে মানুষ, তারপরেও আমরা ফিরে যাই কবিতার কাছে। সংখ্যার প্রতিযোগিতায় এগিয়ে না থেকে পাঠক মনে জায়গা করে নিক কবিতার চিরায়ত আবেদন। তরুণ সমাজ পাক সুস্থ সংস্কৃতির জীবনবোধ, এমনটাই প্রত্যাশা কবিতা প্রেমীদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এজন্য অন্যায়ভাবে এক সচিবকে জেল খাটতে হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে একথা জানান তিনি। বাংলাদেশে উনি বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল, আমরা সেই জায়গাটা আনতে পেরেছি, একটা সম্মানজনক অবস্থানে বাংলাদেশকে আমরা নিয়ে এসেছি। এবং আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছিল বা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কাজের গতিকে মানে ব্যাহত করতে যারা তৎপর ছিল, সেটাও যে মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ অনেক আগেই বলেছে, কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও এটা প্রমাণিত। আমি আপনারা জানেন যে আমি মেন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল, এবং তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল খাটতে হয়। মানে এর থেকে লজ্জাজনক আর কিছু না। একটা মানুষের জীবনে মানে কতটা আঘাত পেতে পারে, কতটা তার জীবনের মূল্যবান সময় নষ্ট করলো, বা দেশ তার কাছে যেটা যে মানে ইয়েটা পেত, মানে কাজ করার যে সুযোগটা তিনি পেতেন এবং দেশ যে তার সেবাটা পেত, সেখান থেকে দেশকে বঞ্চিত করলো একটা মিথ্যা অভিযোগ দিয়ে। নরসিংদীতে 41টি ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় না থাকায় সমন্বিত সেবা পাচ্ছেন না স্থানীয়রা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পেরে বেকায়দায় রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিরাও। কোথাও ভাড়া করা দোকানে, কোথাও আবার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পরিষদের কার্যক্রম। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নরসিংদীর ৬টি উপজেলায় বেশিরভাগ ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন না থাকায় ভাড়া করা দোকান ও ঝুঁকিপূর্ণ ভবনে নাগরিকদের সেবা কার্যক্রম চালাচ্ছেন জনপ্রতিনিধিরা। এতে সরকারের 10টি দপ্তরের ইউনিয়ন ভিত্তিক যেসব সেবা কার্যক্রম থাকার কথা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স না থাকায় সেসব সেবাদান বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা মানুষের। একটা ইউনিয়ন পরিষদ থাকতে গিয়ে যা প্রয়োজন আমরা তা কিছুই পাইতেছি না। তথ্য সেবা একটি ছোট্ট পরিসরের ঘর, এখানে 3 থেকে 4 জন লোক বসতে পারে না। ইউনিয়ন পরিষদ ভবনটা এখন বর্তমানে ভাড়াকৃত। চাল দেয়, গম দেয়, ডাল দেয়, যাই কিছু দেয়, তাদের এই চালটা তাদের রাখবো এই ধরনের একটা ভবন নাই। গ্রাম্য আদালত পরিচালনা করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভবনটি অত্যন্ত জরুরি। অস্থায়ী এসব কার্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় সপ্তাহে 2 দিন গ্রাম্য আদালত পরিচালনা ছাড়াও ব্যাহত হচ্ছে রিলিফ সহ যাবতীয় সরকারি সেবাদান কার্যক্রম। নানা জটিলতায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ না হওয়ায় বেকায়দায় রয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিরাও। রিলিফের মাল তুলতে আরেকবার গরমে লাগে, একটা টানা এসএসসি লাগে, দেন ধরো হইতে গেলে জায়গার সমস্যা। আজ থেকে 15 বছর যাবৎ আমরা অস্থায়ীভাবে পৌর এলাকায় অস্থায়ী ভবনের মধ্যে আমরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এজন্য আমার নাগরিকরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। নিজস্ব জমি সংকট সহ নানা কারণে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করা যাচ্ছে না বলে জানালেন জেলা প্রশাসক। সরকারি প্রকল্পের আওতায় কিন্তু আমরা 21টি নতুন ভবন করে ফেলেছি নরসিংদীতে। কিছু সমস্যা তো রয়ে গেছে, কোনো ক্ষেত্রে জমি না পাওয়ার সমস্যা, কোনো ক্ষেত্রে আপনার জমি অধিগ্রহণের ক্ষেত্রে সমস্যা। যখনই মন্ত্রণালয় বলে আমরা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করি। জেলায় ইউনিয়ন পরিষদের মোট সংখ্যা 71টি। এর মধ্যে 30টি ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স রয়েছে, বাকি 41টির নেই। সময় সংবাদ, নরসিংদী। আমের জনপদ রাজশাহীতে এবার বাগানগুলোতে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখতে শুরু করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে পোকা ও ছত্রাকের আক্রমণ সেই স্বপ্নে বাদ সাধতে পারে বলে মনে করেন তারা। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত না হয়ে আমের মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ ফল গবেষকদের। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। মুকুলে মুকুলে ছেয়ে যাওয়ায় রাজশাহী অঞ্চলের আমবাগানগুলো এখন মুখরিত মৌ মৌ গন্ধে। থোকা থোকা অলঙ্কারে সজ্জিত মুকুলের এমন দৃশ্য বাড়িয়ে দিচ্ছে প্রকৃতির রূপ বৈচিত্র্য। ফল গবেষণার দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাত, বোম্বাই, হিমসাগর, লকনা ও মোহনভোগ জাতের সুস্বাদু আমের উৎপাদন বেশি। তাই কীটনাশক ছিটিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আশানুরূপ দাম থাকলে গেল বছরের ন্যায় এবারও বড় ধরনের লাভের হাতছানি দেখছেন তারা। খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আসনা সবই আছে। আল্লাহ দিলে ভালোই মুকুল আসছে। ব্যাপক হারে আমাদের মুকুল আসছে, আমাদের আম ভালো হবে এবং আমরা ভালো লাভবান হব। রাজশাহীর আমের সুমান আছে, আপনার খাইতে ভালো, সবকিছু আপনার ঢাকা থেকে চাহিদা বেশি। তবে হপার পোকা, ছত্রাকের আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ার শঙ্কায় অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কুয়াশা যখন হয় সেখন দেখা যাচ্ছে যে মুকুলের জন্য সমস্যা হয়েছে, ওই কারণে আমরা বীজ দিচ্ছি। আবহাওয়ার চেঞ্জের কারণে আম ফলবে অনেক, আমরা আমটা এবার বেশি দাম পাবো, এর জন্য স্প্রে করছি। বাগানের আমের গাছের গোড়াগুলা পরিষ্কার করছি, কোদাল দিয়ে সার দিচ্ছি, বিষ স্প্রে করছি। এ অবস্থায় ফল গবেষকরা আমে ক্ষতিকর পোকা দমন ও ফলন বাড়াতে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। মুকুল আসার পর কিন্তু ফোটার আগে একটি স্প্রে দিতে হবে এবং আম যখন মটর দানা আকার ধারণ করবে তখন আরেকটি স্প্রে দিতে হবে। তাহলে আমের যে ফোটা বা আম ধারণ করা এটি সুন্দরভাবে সেট হবে। জেলায় চলতি বছর 16,961 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নত কারিগরি প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় নীলফামারীর সৈয়দপুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কয়েকশো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠান। শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, যথাযথ প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে আন্তর্জাতিক মানের খুচরা যন্ত্রাংশ প্রস্তুত করা সম্ভব। অবশ্য বিসিক কর্তৃপক্ষ জানায়, সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে কাজ চলছে। নীলফামারী থেকে জাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী, ইকো পেপার মিল, জুট মিল ও অ্যালুমিনিয়াম কারখানা, উত্তরা ইপিজেড ও টেক্সটাইল মিল সহ প্রায় কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে নীলফামারীতে। আর এসব প্রতিষ্ঠানকে ঘিরেই জেলার শিল্প শহর খ্যাত সৈয়দপুরে গড়ে উঠেছে খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী শতাধিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। বিভিন্ন শিল্প কারখানার হালকা খুচরা যন্ত্রাংশ মেরামত ও প্রস্তুত করে থাকে এসব প্রতিষ্ঠান। তবে স্বল্প পুঁজির কারণে এগিয়ে নেওয়া যাচ্ছে না এ শিল্পকে। এই অবস্থায় সরকারি ঋণ সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন যেটা আমাদের নিজে ক্যাশ ক্যাপিটাল আছে, এটা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। যদি সরকার আমাদেরকে একটু সাহায্য দেয়, বিদেশি আমরা এমন উন্নত মানের আরো জিনিস তৈরি করতে পারবো। আর্থিক সহযোগিতা পেলে এসব প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের যন্ত্রাংশ প্রস্তুত করা সম্ভব বলে মনে করেন ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির নেতারা। এদের যদি প্রশিক্ষণ দেওয়া যেত সঠিকভাবে, তাহলে আমরা আরো উন্নত করতে পারতাম। যদি সরকারিভাবে আরো বেশি পৃষ্ঠপোষকতা করা হয়, ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এখানকার শিল্প আরো বেশি বিকশিত হবে। এদিকে সম্ভাবনাময় এই শিল্পকে চাঙ্গা করে তুলতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। এসব শিল্প কলকারখানাগুলোকে কিভাবে সুবিধা দেওয়া যায় না যায় এত সংক্রান্ত একটা প্রতিবেদন তৈরি করেছি। আমরা আশাবাদী প্রতিবেদনের আলোকে একটা সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দপুরের ৩ শতাধিক হালকা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ সব মিলিয়ে প্রায় 10,000 শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নীলফামারী। 1983 সালে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি আর সামরিক শাসন বিরোধী আন্দোলনে শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে রাজধানীর হাইকোর্ট এলাকার শিক্ষা অধিকার চত্বরে সমবেত হয় বেশ কয়েকটি সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। মৌলভীবাজারের হাইল হাওরের বাইকা বিলে বসেছে শীত মৌসুমে পরিযায়ী পাখির মেলা। নানা প্রজাতির অতিথি পাখির পাশাপাশি এবছর দেখা মিলেছে বড় তিত বা বাংলা শকুনের মতো স্থানীয় প্রজাতির পাখিও। আর তাই বাইকা বিলের বিচিত্র রঙের পাখির সমারোহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। তবে পর্যটকদের এই আধিক্য যাতে অতিথি পাখির নিরাপদ বিচরণে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, তাই প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। শীতের কুয়াশা ভেদ করে পালকে ভর দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা হাজারো নাম না জানা এসব অতিথি পাখির ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ হাইলহাওরের বাইকা বিলকে দিয়েছে এক ভিন্ন ব্যঞ্জনা। রাত কিংবা ভোর অথবা দিনের সোনালী রোদ গায়ে মেখে বেগুনি কালেম, সরালি, বালিহাঁসের জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, আমেরিকান এনজিও সংস্থা ক্রেল এবং হাওর অঞ্চলের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় স্বাভাবিক হতে শুরু করেছে বাইকা বিলের প্রাকৃতিক পরিবেশ। আর এবারের শীতে এ পরিবেশ বজায় থাকায় এবং খাদ্য সংকট না থাকায় বিলে বসেছে নানা রঙের পাখির মেলা, যাতে বিদেশি অতিথি পাখি যেমন রয়েছে তেমনি রয়েছে কালকোট, পাতিসরালি, ল্যাঞ্জা, ধলা বালিহাঁস, ঘয়ার মতো দেশীয় পাখি। আর পাখির এই কিচিরমিচিরে অভিভূত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য পর্যটক। এখানে প্রায় পাখি এবার গত বছরের তুলনায় এবার দ্বিগুণ পাখি আইছে। পাখিগুলো অসাধারণ, অনেক রকমের পাখি, অনেক কালারের পাখি। শ্রীমঙ্গল থেকে যদি যোগাযোগ ভালো হইতো অথবা অন্য জায়গায় যদি আসার ব্যবস্থা হইতো তাহলে সুবিধা হইতো আরো বেশি। প্রতি শীতেই এখানে 40 প্রজাতির মতো দেশি বিদেশি পাখির আগমন ঘটলেও চলতি বছর নতুন বেশ কয়েকটি জাতের পাখির সন্ধান পাওয়া গেছে বলে জানালেন বাইকা বিলের দায়িত্বে থাকা ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী। এই 40 প্রজাতির মধ্যে 3টি ছিল নতুন প্রজাতি, যেটা কখনো বাইকা বিলে দেখা যায় নাই, এবং এই 3টার মধ্যে আমাদের বাংলা শকুন, উদয়বাবু ওয়াটান এবং বড় তিত। আর বাইকা বিল সহ সরকার ঘোষিত আশপাশের 170 হেক্টর আয়তনের স্থায়ী অভয়াশ্রমকে পাখির জন্য নিরাপদ করে তুলতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা। সামগ্রিকভাবে প্রচেষ্টা গ্রহণ করলে আমরা আশা করি স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল করে তুলতে সক্ষম হব। চলতি বছর পাখিশুমারিতে মৌলভীবাজারের হাইলহাওরের বাইকা বিলে 10,712টি পাখির অস্তিত্ব পাওয়া গেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। খেলার খবর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শেখ কামাল ক্লাব কাপের ড্র ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আসরকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। দেশের বাইরের 5টি ক্লাবের সঙ্গে আসরে অংশ নেবে আবাহনী, মোহামেডান ও বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। 18 ফেব্রুয়ারি শুরু হয়ে 1 মার্চ শেষ হবে শেখ কামাল ক্লাব কাপ ফুটবল। চারদিকে আতশবাজির ঝলমলে আলো, তবে সব আলো ছাপিয়ে আপন আলোয় উদ্ভাসিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ট্রফি, যেন দেশের ফুটবলের জীর্ণ দশা দূর করে ছড়িয়ে দিতে চায় নতুন দিনের আগমনী বার্তা। শেখ কামাল ক্লাব কাপ দিয়ে আবারও ফুটবলের চাঙ্গা ভাব ফেরাতে চান আয়োজকরা। এজন্য এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। সবকিছু রেডি, একদম অ্যাজ পার প্ল্যান অনুযায়ী চলতেছে। টুর্নামেন্টগুলো সাকসেসফুল করার ব্যাপারে আমরা ব্যাপক প্রচারণার আমরা উদ্যোগ নিয়েছি। চিটাগং শহরকে আমরা উৎসবের শহরে পরিণত করার জন্য যেখানে যেটা করা দরকার আমরা করে যাচ্ছি। প্রথম আসরের সফলতার পর দ্বিতীয়বারের মতো এবার দেশের মাটিতে বসছে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট। এ গ্রুপে আবাহনী সঙ্গী কিরগিজস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন এফসি আলগা, পচয়ং সিটিজেন ক্লাব, দক্ষিণ কোরিয়ার চতুর্থ সারির লিগ KFC-র 5 বারের চ্যাম্পিয়ন TC স্পোর্টস এবারই সুযোগ পেয়েছে ঘরোয়া লিগে। বি গ্রুপে আছে মোহামেডান, বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী, নেপালের ঘরোয়া লিগের 2014-15 মৌসুমের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদি ও আফগানিস্তানের শাহিন আসমাই FC। আসরে এবার সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে আবাহনী। তবুও ফেডারেশন কাপ ও লিগ শিরোপার পর এ আসরের শিরোপা জয়ের লক্ষ্য আকাশী নীলদের। প্রাথমিক অবস্থায় বিদেশের শক্তিশালী দলগুলোকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা চাইবো আমরা তাদের সাথে লড়াই করে যাতে আমাদের দেশের যে সম্মানটুকু সেটা ধরে রাখতে পারি। স্ট্রাইকিং পজিশনে আমরা আমেরিকাকে নিয়েছি, আরো একজন বিদেশি খেলোয়াড় সংযুক্ত হবে। এদিকে ভুটান ম্যাচের পর দেশের ফুটবলে নেমে এসেছে থমথমে ভাব। সে অবস্থা দূর করে ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকেও বাফুফেকে সব ধরনের সাহায্য দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন কোনো জেলা নেই, এমন কোনো উপজেলা নেই যেখানে আমাদের স্টেডিয়াম নেই। আরো যদি কোনো প্রয়োজন হয় উন্নয়নের জন্য, ফুটবল ফেডারেশন যখনই আমার কাছে আসবে, আমার দরজা জানালা সব খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। তারা যেভাবে চাইবে সেভাবে আমি এটাকে উন্নয়নের জন্য এগিয়ে আসব। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতেও নতুন নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। সময় মতো প্রকল্প বাস্তবায়ন হলে দেশের GDP 8% ছাড়িয়ে যেত। একনেক সভায় প্রধানমন্ত্রী। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে BRTC, কোষাগারে জমা হয় না আয়ের টাকা। পরস্পরকে দুষছে চালক ও ডিপো ম্যানেজাররা। লোকবল সংকট ও যানজটকে অজুহাত কর্তৃপক্ষের। গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্টের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের। 2-3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। রাজশাহীতে আমবাগানে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। এবং আজ ভালোবাসার দিন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভালোবাসা প্রকাশের ভঙ্গি। প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে এখন অনেকেই বেছে নেন রিকশা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।